আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাফিয়া আছি স্বাদের জাদু চ্যানেল থেকে আপনাদের সাথে। আপনাদেরকে সাথে নিয়ে আজকে তৈরি করছি পালং পনির বা রান্না করছি শাক পালং। এর জন্য লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ আর যেটা একেবারে বেশি জরুরি এই রান্নার জন্য সেটা হচ্ছে পনির, আনসল্টেড পনির এবং এটা কুকিংয়ের জন্য পনির। তো এই পনিরগুলো আমাদের এখানে লন্ডনে এরকম কিউব করেও বিক্রি করা হয়ে থাকে, আবার আস্ত পাওয়া যায়, সেটাকে বাসায় নিয়ে এসে ছোট ছোট করে যার যেরকম ইচ্ছা সেরকম করে কাটতে পারেন। এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দ। তো আমি এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো নিয়ে এটাকে মেখে একটা সাইডে রাখছি। আর সাথে লাগছে পালং শাক। এখানে দুই ধরনের পালং শাক পাওয়া যায়, একটা হচ্ছে বেবি স্পিনাচ, একটা হচ্ছে আমাদের দেশের মতো শিকড় সহকারে। তো আমি বেবি স্পিনাচটাই নিয়েছি। তো এখন ওই পনিরগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। ভাজতে ভাজতে আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এই চ্যানেলটা যাদের পছন্দ, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন, যাদের ভালো লাগে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকবেন। তো এই যে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার কিছুটা হয়ে আসছে, এখন আমি এটাকে তুলে নেব। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে এটাকে পাশে রেখে দেব। তো যেটা বলছিলাম যে এটার জন্য যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তো এখন কড়াইয়ে তেল গরম করে আমি তার ভেতর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ একটু ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটার ভেতরে আমি ইউজ করব আদা রসুন বাটা অল্প একটু। তো আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে এই পেঁয়াজগুলো সফট হয়ে যায় তাড়াতাড়ি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু ভাজবো, কারণ হচ্ছে আদা রসুন এদেশের কেনা আদা রসুন, সেই জন্য একটু ভাজলে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধ। আর তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এবং আধা চা চামচ জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন একটু ভেজে এখন এটার ভেতর দিয়ে দিলাম পানি। এখন এই মশলাটা আসলে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল উঠে যাবে, চতুর্দিকে দেখবো অনেক তেল, তখন এটার ভেতর দিয়ে দিব শাক। তো শাক আসলে দেখতে অনেক দেখা গেলেও শাক এটা কমে যাবে। তো আমাকে এখানে দুবারে শাকটা দিতে হয়েছে। প্রথমবারে শাকটা একটু নাড়াচাড়া করেছি, তারপরে যখন এটা একটু কমে গেছে তখন তার ভিতরে সেকেন্ড টাইম বাকি যে শাকগুলো ছিল সেগুলো দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এখানে অনেকেই কি করেন যে এই শাকটা আলাদা করে বাটেন এবং যে মশলাটা সেটা আলাদা করে বাটেন, বাট আমি রান্না করে তারপর এটাকে বাটবো। তো এখন তৈরি করছি আমার সেই সিক্রেট সসটা। তো সেই জন্য দিচ্ছি আধা কাপ ডাবল ক্রিম, তার মধ্যে দিলাম হচ্ছে চিলি সস, টমেটো সস এবং অল্প একটু চিনি, আর সাথে হচ্ছে আমার হাতে ক্রাশ করা গুঁড়ো করা গোলমরিচ দিয়ে এটা ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই যে এখন যে শাকটা রান্না হচ্ছে, আমি কিন্তু ঢাকিনি বেশি, একবার ঢেকেছিলাম, তারপরে দেখুন কি পরিমাণ পানি উঠেছে। তো এই পানিগুলো আমার মোটামুটি শুকোতে হবে। তারপরে আমি এটা একটা জারে করে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেটে ফেলবো। তো এই রেসিপিটা আমার মেয়ের এত পছন্দ যে মানে 3 বেলা যদি দেই সে 3 বেলা এটা খাবে এরকম। তো এখন একটা জারের ভেতরে আমি সেই শাক মশলা এগুলো সব নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করতে এটা আসলে অনেক গরম ছিল, তো একটু কন্ট্রোল করা আসলে একটু টাফ। তো এই যে ব্লেন্ড করছি, তো ব্লেন্ড করতে করতে দেখেন কি সুন্দর একটা সবুজ কালার চলে আসলো, একদম একদম গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। তার মানে পানিটা যতটুকু ছিল এটা একদম পারফেক্ট ছিল। তো এখন আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন দেব হচ্ছে বাটার দিয়ে বাটার বেশ প্রায় 3-4 চামচের মতো বাটার দিয়ে দিলাম আমি। বাটারের ভেতরে এখন অল্প একটু পেঁয়াজ দেবো, বেশি না অল্প। এই তরকারিটা বা এই কারিটা রান্না এইটাই একটু ঝামেলা যে এটা
দুইবার করতে হয়। প্রথমবার আগে আপনি মশলা ভাজেন বা শাক ভাজেন, যেটাই করেন, আর সেকেন্ড টাইম হচ্ছে এই যে পেস্টটা করলেন সেটাকে আবার একটু বাগার দিতে হয়। আর এই বাগারটার ভিতরেই আমার মনে হয় যে টেস্টটা লুকিয়ে থাকে। আর বাটার দিয়ে বাগার তো একটা সুন্দর গন্ধ আসে। তো এটাতে একটা একদম ডিপ ব্রাউন কালার মোটামুটি করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই শাকের পেস্টটা, যেটা আমি শাক ব্লেন্ড করে রেখেছিলাম। তো এখন একটাই অসুবিধা যে প্রচণ্ড ছিটে আসে, ফুটে আসে। যতক্ষণ পর্যন্ত এই শাকের ভিতরে যে পানিগুলো ছিল, সেই পানিগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটু ছিটবে। তো কেয়ারফুলি ঢাকনা ধরে ধরে, ওই যে বলে না যে যুদ্ধের সময় সামনে একটা সাপোর্ট রেখে তারপরে যুদ্ধ করো, তো এরকমই ঢাকনাটা ধরে তারপরে এই শাকগুলোকে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে শাকের পানিটা শুকিয়ে যাবে, বাটারের ভেতরে উঠে যাবে এটা পুরোটা, তখন কিন্তু আর এতটা ছিটবে না। যদিও এটা একটু একটু গ্রেভি গ্রেভি হবে, একটু হালকা ছিটবে, অত ছিটবে না। তো যখন একদম পানি মোটামুটি কমে গেছে তখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা পনিরগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, একদম সবুজাভ একটা কালার হয়েছে। তো এরকম ঢেকে ঢেকে নাড়বো, নেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে পানি কমাতে হবে আরও। তো পানি একদম যখন কমে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি আমার সেই সসের যে মিশ্রণ করে রেখেছিলাম সেটা। তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে একটা সময়ে দেখব যে আর কোনো ছিটাছিটি করছে না এবং খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। আর কালারটা দেখেন, কালারটাই কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ, এবং খেতেও কিন্তু সাংঘাতিক রকম মজা। আপনারা যারা এইভাবে করে খাননি তারা প্লিজ করে খাবেন, দেখবেন এটা খুব মজা। আর যারা আমার মতো ঝাল পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট। আর যারা ঝাল পছন্দ করেন না তারা একটু মরিচ টরিচ কম করে দেবেন, তাহলেই হবে। কিন্তু খেতে অসম্ভব স্বাদের। এটা রুটি, পরোটা, ভাত এবং নান রুটি সব কিছুর সাথে আপনারা এই তরকারিটা দিয়ে খেতে পারবেন, বা এই কারি বা এই গ্রেভিটা দিয়ে খেতে পারবেন। একই সাথে শাক, পনির পুষ্টিগুণে কিন্তু একেবারে পরিপূর্ণ। একই সাথে প্রোটিন আছে, ভিটামিন সি আছে, আর শাকে থেকে তো অনেক ধরনের ভিটামিনই আছে আপনারা জানেন। সুতরাং এভাবে করে খাবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।